চলে আসলাম তোমাদের মাঝে আরো একটি ইকোনমিক্সের শিওর শর্ট ক্লাস নিয়ে, যেখান থেকে এইবার তোমাদের এইচএসসি পরীক্ষায় নিশ্চিত রূপে একটি কোয়েশ্চেন থাকবে। আর এটি হচ্ছে আমাদের বাজার অধ্যায়, অর্থনীতি প্রথম পত্রের চতুর্থ অধ্যায় বাজার। সেই বাজার অধ্যায়ের বলতে পারো সব থেকে কঠিন একটা প্রশ্ন আর সব থেকে কনফিউজিং একটা প্রশ্ন, যেটা আমরা সচরাচর ভুল করেই থাকি। আমরা বুঝি না যে ভাইয়া চিত্রটা কিভাবে হলো না হলো। আমরা মেনলি দেখা যায় বাজারের চিত্রই বুঝি না, ঠিক আছে। সো আমরা আজকে এই ভিডিওতে বাজারের চিত্রর সাথে সাথে এই যে প্রশ্নের কথাটা বলতেছি, এই প্রশ্নটা আমরা সলভ করব, যেটা অনেক বেশি তোমাদের কাছে মানে কঠিন মনে হয়ে থাকে। স্বাভাবিকভাবে এটা মনে হওয়া স্বাভাবিক। সো এই হচ্ছে কি, তাহলে আমাদের প্রশ্নটা কি আমরা সেটা দেখবো। চলো, সেটা হচ্ছে ভাইয়া, ফার্ম ক্ষতি স্বীকার করে উৎপাদন করবে কিনা, দুইটা কথা মাথায় রাখতে হবে এখানে। দেখো দুইটা কথা কি কি। একটা হচ্ছে এখানে আমরা বুঝতেছি যে ক্ষতি হচ্ছে, কি হচ্ছে, ক্ষতি হচ্ছে। ক্ষতি মানে কি? ক্ষতি মানে হচ্ছে তোমার যে প্রফিট পাই এইটার মানটা যেটা আসবে টিআর, মানে মোট আয় থেকে মোট ব্যয়টাকে বাদ দিই আমরা, তাই না? এটা হচ্ছে সূত্র। এখন যখন বলছে ক্ষতি, সো ক্ষতি মানে কি, বোঝাই যাচ্ছে আমার আয়ের থেকে ব্যয় বেশি হবে। সো ক্ষতি কখন হয় ভাইয়া? এটা জাস্ট আমরা একটু বেসিক জিনিসগুলোকে বলে নিই। ক্ষতি হয় তখনই যখনই আয়ের থেকে ব্যয়টা বেশি হয়। ধরো আয় করছো কত টাকা, 100 টাকা, বাট তোমার ব্যয় করতে হয়েছে কত, 120 টাকা। তার মানে বোঝা যাচ্ছে এখানে কি 120 বড় 100 থেকে। তার মানে আমি যদি বলি আমার আয়ের মান ধরে নিচ্ছি, জাস্ট অ্যাপ্রক্সিমেটলি আমরা একটা মান ধরে নিচ্ছি। সো এটা হচ্ছে 100 বিয়োগ 120। এখন তুমি বলো তো মানটা কি আসবে? অবশ্যই নেগেটিভ আসবে। তার মানে তোমার প্রফিট অথবা মুনাফা হয়েছে -20 টাকা। কত টাকা? -20 টাকা, যেটাকে তুমি বলবা কি ক্ষতি 20 টাকা। ক্ষতি বলে আবার কিন্তু মাইনাস বলা যাবে না, ঠিক আছে? কারণ ক্ষতি নিজেই একটা তোমাকে নেগেটিভ সেন্স দিচ্ছে। সো ক্ষতি মানে হচ্ছে ক্ষতি কত টাকা, 20 টাকা ধরে নিলাম। সো আমরা এটা জাস্ট বেসিক ভাবে বুঝলাম, আমরা চিত্র এখনো বুঝিনি। জাস্ট তুমি আগে ধারণাটা নেও কিভাবে হচ্ছে। সো এইখানে আমরা বুঝতে পারতেছি যে আমাদের এখানে ক্ষতি হয়েছে। এই পায়ের মানটা যেহেতু নেগেটিভ আসছে, পায়ের মানটা নেগেটিভ আসলে ক্ষতি। পায়ের মান এই জিনিসটা আমরা তোমাদেরকে বলে দিই, সেটা হচ্ছে যদি পাই 0 সমান হয় তাহলে এটা হচ্ছে স্বাভাবিক মুনাফা। এটা কি ভাইয়া? এটা হচ্ছে স্বাভাবিক মুনাফা, তাই তো? সেটা কি দেখলাম আমরা, স্বাভাবিক মুনাফা। ওকে। এরপরে পায়ের মান যদি 0 থেকে বড় হয়, 1 টাকাও হয়, এটা হয়ে যাবে অস্বাভাবিক মুনাফা। কি মুনাফা? অস্বাভাবিক মুনাফা। এরপরে পায়ের মান যদি 0 থেকে ছোট হয়, অর্থাৎ ঋণাত্মক হয়, তাহলে সেটা হচ্ছে ক্ষতি। সো এই হচ্ছে আমাদের বেসিক ধারণা, স্বাভাবিক মুনাফা, অস্বাভাবিক মুনাফা, ক্ষতি, এই রিলেটেড কোয়েশ্চেনগুলো। কিন্তু এখানে কি বলছে? এখানে তোমাকে বলে দিছে ক্ষতি স্বীকার করে উৎপাদন করবে কিনা। তার মানে আমরা জানি লাভ হলে আমরা অবশ্যই উৎপাদন করব। তার মানে স্বাভাবিক মুনাফা হলে আমরা উৎপাদন চালাই যাব, অস্বাভাবিক মুনাফা হলে আমরা বেশি বেশি করে উৎপাদন করার চেষ্টা করবো, তাই তো? যে আমাদের এখানে লাভ বেশি হচ্ছে। কিন্তু ক্ষতি হইলে এখন তোমাকে এই জায়গাতে এসে একটা ডিসিশনে আসতে হবে, তুমি উৎপাদন অর্থাৎ প্রোডাকশন করবা কি করবা না। তো এটা আমি কিভাবে বুঝবো? এটাই আমার কোয়েশ্চেন, ঠিক আছে? এই জিনিসটাই সব থেকে একটা কঠিন কোয়েশ্চেন যদি থাকে বাজার অধ্যায়ের, এটা হচ্ছে সেইটা একটা। তো চলো আমরা এখন সেটাই জাস্ট চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করব। তার আগে আমরা যে জিনিসটা বোঝার চেষ্টা করব, বেসিক জিনিসগুলো আগে থেকে। তো এখন একটা জিনিস খেয়াল করো, এখানে আমাদের টিআর মানে হচ্ছে মোট আয়, টিসি মানে হচ্ছে মোট ব্যয়। সো আমাদের এখানে টিসি জিনিসটাকে তোমার মাথায় রাখতে হবে, ঠিক আছে? সো আমরা যদি বলি টিসির বিষয়টা, সো টিসির বিষয়টা আমি তোমাকে এখন দেখাই। যদি দেখাই তোমাদেরকে, তাহলে চলো আমরা দেখে ফেলি। যে একটা জিনিস দেখো, সেটা হচ্ছে টিসি, টোটাল কস্ট। কস্টে আবার দুইটা ভাগ আছে না, আমরা তৃতীয় অধ্যায়ে পড়ে আসছি না? খরচ, মোট ব্যয় খরচটাকে আবার দুই ভাগে ভাগ করা যায়। এটা মানে আমরা যেটাকে বলি সেটা হচ্ছে টোটাল ফিক্সড কস্ট প্লাস টোটাল ভেরিয়েবল কস্ট। অর্থাৎ তুমি উৎপাদন করতেছো সেই সময় তোমার যে খরচটা হচ্ছে সেটা হচ্ছে কি মোট পরিবর্তনীয় ব্যয়। আর মোট স্থির খরচ যেটাকে আমরা বলতেছি, সো এই জিনিসটা কি, এইটা হচ্ছে তুমি উৎপাদন না করলে তোমাকে ব্যয় করতে হয়, ঠিক আছে? সো এগুলো আমরা ডিটেলসে যাব না। সো এখানে আমরা দুইটা জিনিস বুঝলাম কি, আমাদের টোটাল কস্টটা সমান সমান হচ্ছে টোটাল ফিক্সড কস্ট প্লাস টোটাল ভেরিয়েবল কস্ট। এখন কথা হচ্ছে টোটাল কস্টকে আমরা এভারেজ কস্ট হিসেবে করে করতে পারি, কিউ দ্বারা ভাগ করলে এভারেজ কস্ট আসে, যেটা আমাদের এখন লাগবে। মেইনলি এই জিনিসটা বাজারে লাগে। এভারেজ কস্ট মানে কি তাহলে? এভারেজ ফিক্সড কস্ট প্লাস এভারেজ ভেরিয়েবল কস্ট, ঠিক আছে? কি বললাম? এভারেজ ভেরিয়েবল কস্ট। তো আমরা জানি কিন্তু ক্ষতি হয়েছে, তার মানে আমাদের টোটাল রেভিনিউ থেকে টোটাল কস্টটা বেশি, মোট আয় থেকে মোট ব্যয়টা বেশি, আমরা বুঝতেছি। কিন্তু আমাদের ডিসিশনে আসতে হবে তুমি ক্ষতি স্বীকার করে উৎপাদন করবা কি না, এই জায়গাটাতে। তো চলো তাহলে এখন দেখো,
অ্যাভারেজ কস্ট ইজ ইকুয়াল টু অ্যাভারেজ ফিক্সড কস্ট প্লাস অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট। ঠিক আছে, সো আমরা বাজার অধ্যায়ের চিত্র দেখি না, চলো আমরা এখন বাজার অধ্যায়ের চিত্রটা দেখবো। এই হচ্ছে, তো আমরা কঠিনটা দিয়ে দেখবো, অর্থাৎ একচেটিয়া বাজারটা দিয়ে দেখবো। ঠিক আছে, পূর্ণ প্রতিযোগিতায় তো এই পি ইকুয়াল এআর ইকুয়াল এমআর হয়, এটা আমরা জানি, বাট একচেটিয়ার ক্ষেত্রে কি হয়? একচেটিয়ার ক্ষেত্রে রেখাটা হয়ে থাকে এই, এটা এআর, এটা হচ্ছে এমআর, এআর এমআর, তাই তো? এটা হচ্ছে এআর আর এমআর। তারপরে ক্ষতি হওয়া মানে কি? অ্যাভারেজ কস্ট রেখাটা, মানে ক্ষতি মানে হচ্ছে আমার অ্যাভারেজ কস্ট অথবা টোটাল কস্ট। ধরো তুমি যদি বলো টোটাল কস্ট কি হবে, টোটাল রেভিনিউ থেকে বেশি হবে, সো এটাকে আমরা আবার অ্যাভারেজও হিসাব করতে পারি সেম ভাবেই। অ্যাভারেজ কস্টের থেকে, মানে অ্যাভারেজ রেভিনিউ থেকে অ্যাভারেজ কস্টের মানটা বড় হবে, স্বাভাবিক। তো এখন আমার কথা হচ্ছে এখানে এসি রেখা বড় মানে কি? এআর রেখার উপরে থাকবে, মানটা বেশি। সো আমরা ধরে নিলাম যে আমাদের এসি রেখাটা আছে কোথায়, এখানে ধরে নাও এটা এসি রেখা। সো আমরা এর থেকে আরো ভালোভাবে জানি যে এই জিনিসটা, সেটা হচ্ছে এসি রেখার সর্বনিম্ন বিন্দু দিয়ে এমআর রেখা, এমসি রেখা তাকে ছেদ করে। ঠিক আছে, সো এটা সর্বনিম্ন বিন্দু ধরে নাও এইখানে। তার মানে আমাদের এই যে, এই যে, তাহলে এটা কি? এটা এসি, এটা হচ্ছে এমসি। ঠিক আছে, এই হচ্ছে একটা একচেটিয়া বাজারে এইভাবে তোমাকে চিত্র দেওয়া থাকবে। তো আমরা যখন পড়বো বেশি করে, তখন আমরা এমনিতেই বুঝতে পারবো যে এটা ক্ষতির চিত্র, কারণ আমাদের এসি রেখাটা এয়ার রেখার উপরে অবস্থান করতেছে, মানে মানে মানটা বেশি। ঠিক আছে, সো এখানে একটা জিনিস খেয়াল করো, এই গেল আমাদের অবস্থা, এই গেল কি আমাদের একটা অবস্থা দিল, সিচুয়েশন দিল। এখন আমরা জানি আমাদের বাজারের প্রয়োজনীয় শর্ত, যে জিনিসটা তোমাকে মাথায় রাখতে হবে, ফরজ জিনিস বাজার অধ্যায় করতে গেলে যে জিনিসটা ফরজ, সেটা কি? সেটা হচ্ছে তোমাকে ভারসাম্যে যাইতে হবে। ভারসাম্য কোথায় হয়? এখানে ভারসাম্য পরিমাণ নির্ণয় করার অনেকগুলো জায়গা আছে। ঠিক আছে, তো তোমার মনে হতে পারে এখানে সেট করছে এখান থেকে দিব, এখানে সেট করছে এখান থেকে দাগ দিব, নাকি এখানে সেট করছে এখান থেকে দাগ দিব, অর্থাৎ তুমি কনফিউজড তিনটা বিন্দুর কোন জায়গা থেকে ভারসাম্য পরিমাণটা আমি নির্ধারণ করব। এটা নির্ধারণ করার জন্য আমাদের যে জিনিসটা করতে হয় সেটা হচ্ছে এমআর ইকুয়াল এমসি। ভাইয়া এই জিনিসটা ফরজ, এই জিনিসটা তোমার ফরজ, অর্থাৎ এমআর ইকুয়াল এমসি না হইলে এখানে বাজারে ভারসাম্য হবে না। সো এখানে ছেদ করছে, ছেদ কি করছে? আসলেই করছে। কোথায় করছে? এই যে এমআর আর এই যে এমসি, এই দুইটা রেখা এই বিন্দুতে ছেদ করছে। ঠিক আছে, সো এই হচ্ছে তোমাদের ভারসাম্য পরিমাণ। এটা কি? ভারসাম্য পরিমাণ। বোঝা গেছে? আচ্ছা, সো এইখান থেকে নির্ধারণ করবা, এখান থেকে করবা না। তোমার কোন জিনিসটা খেয়াল রাখতে হবে, তোমাকে মাথায় রাখতে হবে এমআর আর এমসি যেখানে ছেদ করবে, অর্থাৎ এমআর ইকুয়াল এমসি কোথায় হয়? সমান কোথায় হয়? যেখানে তারা ছেদ করে, সো সেই জায়গাতে সমান হয়েছে। এরপর তোমার কাজ হচ্ছে এই রেখাটাকে তুমি এআর রেখাকে ছেদ করাই দিবা, এসি রেখাকে ছেদ করাই দিবা। তাহলে আমরা বুঝতেছি এই এতটুকু হচ্ছে আমার কি আয় হয়েছে, এতটুকু আমার হয়েছে ব্যয়। ঠিক আছে, এটা জাস্ট ধরে নিলাম। তো আমার কথা, ধরো আয় হয়েছে, আমাদের পরিমাণ হচ্ছে 5 একক ধরে নিলাম, আমাদের আয় হয়েছে 20 টাকা, আমাদের ব্যয় হয়েছে 25 টাকা। ঠিক আছে, তার মানে আমরা বুঝতেছি ক্ষতি হয়েছে। এই তো আমরা কোয়েশ্চেনে চলে আসছি। আমাদের কোয়েশ্চেনটা কি বলছে? আমাদের কোয়েশ্চেনটা বলছে ক্ষতি স্বীকার করে উৎপাদন করবে কিনা। এখন আমার ডিসিশন আসতে হবে উৎপাদনটা আমি করব নাকি না। ঠিক আছে, এটাতে আসতে হবে। সো চলো আমরা একটা জিনিস দেখে আসি, সেটা হচ্ছে এটা যদি আমরা দেখলাম, এখন আমরা যে জিনিসটা দেখবো, জাস্ট বেসিক একটা জিনিস আছে এখানে, দেখে ফেলি আমরা। তো এখন দেখো, এখন আমরা এভারেজ কস্ট সমান কি দেখলাম? এখানে যদি আমরা বলি এই টোটাল কস্টটাকে আমরা যদি মুছে দিই, এখানে জাস্ট লিখে রাখি এভারেজ কস্টের হিসাবটা, যে এভারেজ কস্ট ইজ ইকুয়াল টু এভারেজ ফিক্সড কস্ট প্লাস এভারেজ ভেরিয়েবল কস্ট। ওকে, এটাই তো হয়। আচ্ছা, তো এটা হইলে আমাদের এভারেজ কস্ট, জাস্ট আমি তোমাকে বোঝানোর জন্য এইভাবে বলতেছি। আমার মনে হয় না কখনো কেউ বাজার অধ্যায়ের চিত্রটা এইভাবে তোমাকে দেখাইছে। ওকে, তো শেষ পর্যন্ত ভিডিওটা দেখার চেষ্টা করো ভাইয়া, এটা তোমাদের উপকারের জন্যই। আচ্ছা, তো এই যে এসি রেখাটা, এই এসি রেখাটা যে আছে, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এভারেজ কস্ট রেখা। ধরে নাও এটা আমাদের কি, এটা আমাদের কি এভারেজ কস্ট রেখা। ঠিক আছে, সো এভারেজ কস্ট রেখা কোথায় ছেদ হয়েছে? আমাদের এই হিসাবে ধরো আমাদের এখানে ছেদ হয়েছে। ঠিক আছে, সো এই এতটুকু আমাদের কি এভারেজ কস্ট রেখা। আমাদের এভারেজের কস্ট যে হয়েছে, মানে আমাদের খরচ হয়েছে, সো আমরা ধরে নিলাম আমাদের খরচ হয়েছে কত? 25। তাই তো, এখানে এভারেজ কস্ট কত দেখাচ্ছে? 25। তুমি কিন্তু এইটা খেয়াল করতেছো, এই রেখাটাকে, এই রেখাটাকে আমি জাস্ট আলাদাভাবে লিখছি তোমাদের বোঝার জন্য। সো 25, এন্ড আমার কথা এভারেজ কস্ট 25। ঠিক আছে, সো আমাদের অবশ্যই এই এভারেজ কস্ট, এই 25 টাকার মধ্যে কিছু টাকা আছে যেটা হচ্ছে ফিক্সড কস্টের, আর কিছু আছে ভেরিয়েবল কস্টের, অর্থাৎ কিছু স্থির ব্যয়, কিছু পরিবর্তনীয় ব্যয়। তো ধরে নিলাম আমাদের স্থির খরচ ছিল 10 টাকা। তাহলে 10 টাকা থাকলে আর কত হবে? 25 হইতে আর কত লাগে? 15। তার মানে অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট ছিল 15 টাকা। ঠিক আছে, তার মানে এই 25 টাকার মধ্যে তোমার এই 15 টাকা, ধরো এখান থেকে 15 টাকা এটা, সো এই টাকাটা হচ্ছে 15, এই টাকাটা কি? এটা হচ্ছে 25, এটা হচ্ছে 15। ঠিক আছে, মনোযোগ সহকারে ভিডিওটা দেখো, অনেক উপকার হবে। তো এই যে 15, তার মানে এই জায়গাটা হচ্ছে আমাদের কি, ধরে নিলাম অ্যাভারেজ
ভেরিয়েবল কস্ট, কারণ 15 টাকা যেহেতু বলছি, তো বাকি এতটুকুর মানটা কি আমাদের ফিক্সড কস্ট, জাস্ট এটাই, ঠিক আছে। তো দুইটা হয়ে মানে আমাদের হচ্ছে কি 15 টাকাটা এতটুকু 15 টাকা আর 10 টাকা মিলে 25 টাকা হচ্ছে এক কথায়, এটা আমরা আশা করি বুঝতে পারছি। তার মানে এখানে আমাদের ভেরিয়েবল কস্ট কত ধরলাম, 15 টাকা। সো এই জিনিসটা আমরা এখানে করে ফেলবো, ঠিক আছে। সো 15 টাকা কোথায়, ধরে নাও এই জায়গায় 15 টাকা, তো এটা যখন 15 টাকা, তখন আমাদের এখানে একটা রেখা আসতেছে যেটা আগে থেকে দেওয়া থাকে, বাট রেখাটা কিভাবে আসলো সেইটা আমি তোমাকে দেখাই দিচ্ছি, ঠিক আছে। রেখাটা কিভাবে এখানে আসলো, সো এই যে দেখো, আচ্ছা, সো এই যে এখানে ছেদ করছে, ধরো এই রেখাটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে অ্যাভারেজ, অ্যাভারেজ কি, অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট, ওকে, অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট। সো আমরা যে জিনিসটা তাহলে দেখলাম সেটা হচ্ছে, এটা হচ্ছে আমাদের অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট, এটা হচ্ছে আমাদের অ্যাভারেজ রেভিনিউ, এটা আমাদের অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট, এটা আমাদের হচ্ছে কি অ্যাভারেজ কস্ট, ঠিক আছে। তো আমরা বুঝতেছি আমাদের ক্ষতি হয়েছে, এখন আমি একটা সিদ্ধান্তে আসতে পারবো, এই জায়গা থেকে আমি একটা সিদ্ধান্তে আসতে পারবো, সেটা হচ্ছে আমি উৎপাদন করবো কিনা। সো আমি তোমাকে একবার ডিরেক্ট আগেই বলে দিতে পারতাম উৎপাদনের মানে কিভাবে হয়, করবো কিনা সেটা আমি কিভাবে বুঝবো। সো এই জিনিসটা আমি নর্মালি তোমাকে একটু আগে বলে দিতে পারতাম, বাট আমি তোমাকে যে এক্সপ্লেন করে দিলাম, এখনো শেষ হয়নি, শেষ হয়নি, তোমাকে দেখাচ্ছি। ক্ষতি মানে কি ভাইয়া, ক্ষতি মানে অবশ্যই আমাদের অ্যাভারেজ যে কস্টটা আছে কিসের থেকে বেশি, অ্যাভারেজ রেভিনিউর থেকে বেশি। সো এতটুকু নিয়ে তো আমাদের কোনো সমস্যা নেই, আমরা বুঝতেছি এটা আমাদের ক্ষতি হয়েছে। উৎপাদন করব কি না এই সিদ্ধান্তে পৌঁছাতে গেলে তোমাকে এই অ্যাভারেজ ভেরিয়েবল কস্টটাকে তোমার আলোচনায় নিয়ে আসতে হবে। সো যদি এই অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট এই এআর এর তুলনায়, এআর এর তুলনায় ছোট হয়, এই চিহ্নটা তারা কি বোঝাচ্ছে, অ্যাভারেজ এসি সব থেকে বড়, তার থেকে কম হচ্ছে এআর, তার থেকে কম হচ্ছে অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট, যেটা হচ্ছে এই সিচুয়েশনটাকে বোঝাচ্ছে। দেখো অ্যাভারেজ কস্ট কত টাকা, গড় ব্যয় আমার 25 টাকা, আমার গড় আয় হচ্ছে 20 টাকা, এই গড় আয়টাকে আমি আবার দাম বলতে পারি, পি বলতে পারি, প্রাইস, ঠিক আছে। এই অনুযায়ী প্রাইস এখানে 20 টাকা আমার দাম, তো পি বলো আর এআর বলো, যেটা ইচ্ছে সেটাই বলতে পারো। তো এই গেল হচ্ছে আমাদের কি পি, পূর্ণ প্রতিযোগিতা আমরা এটা বলে থাকি। আচ্ছা, তারপরে এখানে আমাদের অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট কত দেখতেছি, অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট দেখতেছি 15 টাকা, যেটা আমাদের আয়ের তুলনায় কম। তো এই সিচুয়েশনটা যখন হবে তখন আমি উৎপাদন করব, আমি জানি আমার ক্ষতি হচ্ছে, বাট আমি কি করব, উৎপাদন করব, ঠিক আছে। সো আশা করি তুমি বুঝতে পারছো যে উৎপাদন করব, ঠিক আছে। এখানে কেন, যেখানে তুমি দেখবা এআর এর থেকে অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট কম, সেই জায়গাটা, এখন তুমি যদি উৎপাদন বন্ধ করে দাও, তোমার এই অ্যাভারেজ ভেরিয়েবল কস্টের সাথে সাথে টোটাল অ্যাভারেজ ফিক্সড কস্টের টাকাটা, পুরো টাকাটাই কি যাচ্ছে, লস যাচ্ছে, ঠিক আছে। সো ভাইয়া কতক্ষণ উৎপাদন করব, এই কোয়েশ্চেনটা যদি করি তখন কি বলবেন। আচ্ছা, তাহলে তুমি এটা বুঝতে পারছো তো, এই যে চিত্রটা দেখতেছো না, এই চিত্রটা কি বুঝাচ্ছে, এই চিত্রটা বুঝাচ্ছে তুমি উৎপাদন করবা। তাহলে এই চিত্র থেকে তুমি কি সিদ্ধান্তে আসলা, এই সিদ্ধান্তে কি মানে তোমার সিদ্ধান্তটা কি হবে, আশা করি বুঝতে পারছো। আমি তোমাকে আরো বুঝিয়ে দিচ্ছি, ক্লিয়ার করে দিচ্ছি, উৎপাদন করব, ঠিক আছে। তাহলে কি এখানে আমি উৎপাদন করব, এখন ভাইয়া উৎপাদন কখন করব না সেটাও একটু দেখাই দেন, এক ভিডিওতে দেখাই দিই। আচ্ছা, ঠিক আছে, ভিডিও লং দেখে আবার অনেকেই থাকবা যারা ক্লাসটা মনোযোগ দিয়ে করার চেষ্টা করবে না, বাট যদি না করো ভাইয়া এইটা তুমি কখনো বুঝবা না। আচ্ছা, এই সেম চিত্রটাই একটা দেখলাম উৎপাদন করবে, এখন যেটা দেখবো সেটা উৎপাদন করবে কিনা, উৎপাদন করবে কিনা সেটা আবার দেখতেছি। সো আরেকটা সিচুয়েশন আছে এইরকম, সেখানে আমাদের এই হচ্ছে অ্যাভারেজ কস্ট, ঠিক আছে, আমাদের এইখান দিয়ে গেছে, এই বরাবর উঠে গেছে, ধরো এটা হচ্ছে এমসি রেখা, সো এটা হচ্ছে এআর রেখা, রেখা চিনতে তো সমস্যা নাই, যদি রেখা চিনতে তোমাদের সমস্যা থাকে আল্লাহর রাস্তে মাটিতে ডুব মারো, ঠিক আছে। আচ্ছা, সো আমরা জানি এমআর আর এমসি যেখানে ছেদ করবে সেখান থেকে বরাবর উঠবে, তো সব সেম ছিল, সব সেম ছিল। এখানে ধরো আমাদের এই যে দামটা এখানে যে এটা হচ্ছে অ্যাভারেজ কস্টকে বুঝাচ্ছে, মানে খরচ। তো এখানে আমরা ধরেছিলাম 25 টাকা, সো আমরা ওই 25ই ধরলাম, ধরো কত হয়েছে 25, এখন আমাদের আয় হয়েছে কত, আয় হয়েছে 20, ঠিক আছে। অথবা আমরা যদি একটু দেখি অন্যভাবে, যে আমাদের আয় হচ্ছে 10 টাকা, ঠিক আছে, আয় হচ্ছে কত টাকা, এবার 10 টাকা। সো আমরা বুঝতেছি আমাদের ক্ষতি হচ্ছে, কারণ আমাদের অ্যাভারেজ কস্ট রেখাটা এই এআর রেখার উপরে অবস্থান করতেছে। সো আমাকে এখন দেখতে হবে কি ভাইয়া, যখন বলছি ক্ষতি মানে ক্ষতি স্বীকার করে উৎপাদন করবে কিনা, তখন তোমাকে একটা জিনিস মাথায় নিয়ে আসতে হবে, সেটা হচ্ছে অ্যাভারেজ ভেরিয়েবল কস্টটাকে তোমাকে দেখতে হবে অথবা আলোচনায় নিয়ে আসতে হবে। তো এই অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট আমাদের বের করতে হবে। সো এই বাজার অনুযায়ী ধরো দেওয়া আছে যে আমাদের অ্যাভারেজ কস্ট হচ্ছে 25, তো আমরা জানি কি অ্যাভারেজ কস্ট সমান সমান হচ্ছে অ্যাভারেজ ফিক্সড কস্ট প্লাস অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট। তাহলে অ্যাভারেজ কস্ট যদি মোটটাই যদি হচ্ছে কত হয় 25 হয় অ্যাভারেজ কস্ট, তার মানে 25-এর মধ্যে অ্যাভারেজ ফিক্সড কস্ট এখানে কত ধরছিলাম, ফিক্সড কস্ট আমরা একটু আগে ধরছিলাম 10, 10, আর অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট ধরছিলাম 15। সো সেইভাবে দেখতে গেলে তোমার 10 আর 15 মিলে হচ্ছে 25, এটা আমরা বুঝতে পারছি। তাহলে ভেরিয়েবল কস্ট কত, ভেরিয়েবল কস্ট 15, তাহলে এখানে 15 কোথায়, ধরো 15টা এখানে,
15টা এখানে। সো আমাদের যে রেখাটা আসতেছে এইবার, আমাদের যে রেখাটা আসতেছে এইখানে এইভাবে গেছে, এটা অ্যাভারেজ কস্ট, আর এটা হচ্ছে অ্যাভারেজ কস্টেরই একটা অংশ, অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট। ঠিক আছে, তাহলে আমরা আশা করি বুঝাইতে পারছি। দেখো এখন কি হইলো তাহলে ভাইয়া, সিচুয়েশনটা কি হইলো? ওকে, তো এটা আমরা যদি দেখি অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। সো এবার কি দেখো, এবার কিন্তু দুইটা সিচুয়েশন একরকম হয় নাই। কেন হয় নাই? দেখো এই চিত্রে আমাদের অ্যাভারেজ রেভিনিউটা এইখানে, এখানে রেভিনিউটা মাঝখানে। ঠিক আছে, অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট নিচে ছিল। সো আমরা যখন এই জিনিসটা দেখলাম, আমরা উৎপাদন করব, কখন উৎপাদন করব? যখন আমরা দেখব আমাদের অ্যাভারেজ কস্ট থেকে অ্যাভারেজ রেভিনিউ ছোট, মানে কম হলেই তো ক্ষতি হয়, আর তার থেকে যদি অ্যাভারেজ ভেরিয়েবল কস্টটা ছোট হয়, এই এয়ারটাকে তুমি পিও লিখতে পারো মাঝে। ঠিক আছে, আচ্ছা, তো সেম জিনিস বোঝাচ্ছে। আর এই ক্ষেত্রে এসে দেখো কি হয়েছে, এবার কিন্তু অ্যাভারেজ কস্ট এর থেকে ছোট অ্যাভারেজ রেভিনিউ হয়েছে। ঠিক আছে, হয়েছে, বাট অ্যাভারেজ রেভিনিউ থেকে কি আমাদের, দেখো বোঝার চেষ্টা করবো, আমরা আবার ভালোভাবে বলি। সেটা হচ্ছে অ্যাভারেজ কস্ট মানে কি? গড় ব্যয়। গড় ব্যয়ের থেকে এই দেখো গড় ব্যয় এখানে, তো গড় আয়টা কোথায়? গড় আয় এখানে। সো অবশ্যই অবশ্যই আমাদের আমাদের গড় ব্যয়টা গড় আয়ের থেকে বড়। তো এই শর্তটা তো মিলছে। কিন্তু এখানে দেখো এই যে অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট, এইখানে সে কিন্তু আবার গড় আয়ের থেকে ছোট না, বড়। তার মানে চিহ্নটা এইরকম হয়ে যাচ্ছে, অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট। সো এটাকে আমরা এই কঠিন ভাবে লিখবো না, আমরা এটাকে কিভাবে লিখবো দেখো, আমি তোমাকে দেখা দিচ্ছি। যেভাবে লিখবো সেটা হচ্ছে, আমরা কি করব, আমরা লিখবো প্রথমে এসি, অ্যাভারেজ কস্টের থেকে অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট ছোট, তার থেকে ছোট হচ্ছে আমাদের অ্যাভারেজ রেভিনিউ, মানে যে মানটা হচ্ছে পি বলে থাকি। ঠিক আছে, তো দেখো এই যে অ্যাভারেজ কস্ট, এ হচ্ছে অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট, এ হচ্ছে আমাদের এ আর এর মান। তার মানে এখানে আমরা কি দেখতেছি, যে অ্যাভারেজ ভেরিয়েবল কস্টটা বেশি হয়ে গেছে। সো এখানে আমি উৎপাদন করব না, করলে আমার টাকা শুধুমাত্র লসই হবে। ঠিক আছে, আমার যে অ্যাভারেজ ফিক্সড কস্টের টাকাটা আছে সেইটা সহ আমার অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট, আমি আমার অ্যাভারেজ ভেরিয়েবলটাই তুলতে পারতেছি না। উৎপাদন করার জন্য যে আমার ব্যয়টা দরকার, এই টাকাটা তো আমার আসতেছে না। তার মানে আমি কি করব? অটোমেটিক ক্ষতি করব। এখন তাহলে তোমাকে আমি নর্মালি বুঝাই দিই, চিত্র দুইটা আশা করি বুঝতে পারছি। এখানে উৎপাদন করব, এখানে কি উৎপাদন করব না। ঠিক আছে, উৎপাদন করব না। সো এইখানে আমরা জাস্ট চিত্রের মাধ্যমে এখন বুঝলাম। কথাটা যখন আমি নর্মালি তোমাকে বলি, তুমি 10 টাকা ইনকাম করতেছো, 25 টাকা কি করতেছো? ব্যয় করতেছো। তোমার কত টাকা লস হচ্ছে? 15 টাকা লস হচ্ছে। সো উৎপাদন করতে গেলে দেখা যাচ্ছে অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট মানে কি? মানে মোট পরিবর্তনীয় ব্যয়, অর্থাৎ তুমি উৎপাদন করলেই তোমাকে এই ব্যয়টা করতে হবে। সো এখন যখন তুমি উৎপাদন করতে থাকবে বারবার, তোমার কিন্তু টাকার পরিমাণটা ধীরে ধীরে কমতে থাকবে, মানে তোমার ক্ষতির পরিমাণ ধীরে ধীরে বৃদ্ধি পাবে। এক্ষেত্রে আবার কি হবে? তুমি ক্ষতি হচ্ছে, বাট তোমার এই যে উৎপাদন করার জন্য যে টাকাটা প্রয়োজন, আমার এতটুকু টাকা প্রয়োজন উৎপাদন করার জন্য, কারণ এটা মোট পরিবর্তনীয় ব্যয়। সো আমি যদি উৎপাদন এখানে না করি, আমার এই টাকাটাও লস হয়ে যাবে, সাথে আমার যে এই যে ফিক্সড কস্ট যেটা ছিল সেটাও লস হবে। বুঝা গেছে? সো এইখানে আমি উৎপাদনটা চালাই গেলে আমার ওই যে উৎপাদন করার জন্য যে ব্যয়টা দরকার সেটা উঠে যাচ্ছে। কিন্তু এখানে আমি যদি সেটা করতে চাই, তাহলে আমার জাস্ট ক্ষতি হইতে থাকবে, ক্ষতি হইতে থাকবে, ক্ষতি হইতে থাকবে। তার মানে আমি এখানে এসে কখনো উৎপাদন করব না। এই ডিসিশনটা, এই যে অর্থনীতি শেখার কারণে হচ্ছে এইটা, যাতে তুমি ডিসিশন মেক করতে পারো। সো তুমি যখন দেখবা তোমার সার্বিক অবস্থা, সিচুয়েশনটা করে দেখতেছো যে এইরকম একটা অবস্থা দেখাচ্ছে, তখন তুমি বলবা ভাই আমি এখানে উৎপাদন করব না। আর এইরকম যদি একটা কোনো গ্রাফ আসে যেখানে দেখতেছো যে অ্যাভারেজ কস্ট তো বেশি হয়েছে, ক্ষতি হচ্ছে আমি বুঝতেছি, কিন্তু আমার অ্যাভারেজ কস্টের যে ক্ষতিটা হচ্ছে সেটা থেকে যে অ্যাভারেজ রেভিনিউ সেটা একটু কি কম, এটা আমি বুঝতেছি। কিন্তু তার থেকে আবার কি, মানে অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট কম, মানে অ্যাভারেজ ভেরিয়েবল কস্টের থেকে অ্যাভারেজ রেভিনিউর মানটা বেশি। সো আমি এখানে উৎপাদনটা করব। তোমার যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা তুমি জাস্ট দেখবা, অ্যাভারেজ রেভিনিউ অ্যাভারেজ রেভিনিউ অ্যাভারেজ ভেরিয়েবল কস্টের থেকে যদি বেশি হয়, এইরকম সিচুয়েশন একটা আসে, তো আমরা বুঝছি ক্ষতি ভাই, কথার মধ্যে তো বোঝাই যাচ্ছে যে ক্ষতি বেশি, মানে ক্ষতি মানে কি, অ্যাভারেজ কস্ট বেশি হবে, তো এটা আমার দরকার কি, এটা আমি বাদ, ক্ষতি তো হয়ে গেছে। তুমি জাস্ট এই জিনিসটা মাথায় রাখো, অ্যাভারেজ রেভিনিউ যেটাকে আমরা পি বলতে পারি, মানে দাম, যদি অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট থেকে বেশি হয় আমি উৎপাদন করব। আর যদি এই সিচুয়েশনটা না হয়, এই সিচুয়েশনটা না হয়ে দেখা যায় যে অ্যাভারেজ রেভিনিউর থেকে, অথবা এটা আমি যে এই ভাষায় লিখি তোমাদের বোঝার সুবিধার্থে, যে অ্যাভারেজ ভেরিয়েবল কস্টটাই বেশি হয়ে গেছে অ্যাভারেজ রেভিনিউর থেকে। সো এই ক্ষেত্রে কি বোঝাচ্ছে, দাম আমার কি, দাম আমার অ্যাভারেজ ভেরিয়েবল কস্টের থেকেও ছোট। সো আমি কি করব না, উৎপাদন করব না। আশা করি বুঝতে পারছো। সো এই ছিল আমাদের ওভারঅল, যে আমরা যে সিচুয়েশনটা দেখলাম, আমাদের বাজারে যে সার্বিক পরিস্থিতি, সব থেকে কঠিন একটা প্রশ্ন। আমি
একচেটিয়া বাজার দিয়ে বুঝিয়ে দিচ্ছি যাতে তোমরা ভালোভাবে বুঝতে পারো। সো আশা করি বুঝতে পারছো। যদি না বুঝো ভাইয়া ভিডিওটা আরেকবার কষ্ট করে দেখে নিবা, আশা করি কাজে দিবে। আরেকটা জিনিস শিওর থাকো, বাজার অধ্যায় থেকে তোমাদের একটা সিকিউ তো থাকবেই থাকবে। সব থেকে যদি কোনো কঠিন প্রশ্ন করতে পারে সেই প্রশ্নটা হবে এইটাই। আর আমার কেন জানি না মনে হচ্ছে এইবার বোর্ডে এই কোয়েশ্চেনটা তোমাদের থাকবে, হয়তো কোনো একটা নাম দিয়ে, কোনোটা অন্য কোনো একটা উদ্দীপক দিয়ে, বাট কোয়েশ্চেনটা এটাই থাকবে, ক্ষতি স্বীকার করে উৎপাদন করবে কি না। তো তুমি একটা জিনিস দেখেই বলে দিতে পারবা যে অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট যদি আমার অ্যাভারেজ রেভিনিউ থেকে বেশি হয় তাহলে আমি উৎপাদন করব, আর যদি কম হয় তাহলে আমি উৎপাদন করব না। তো আজকে এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা। আশা করি ভিডিওটা ভালো লাগছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিবা আর কমেন্ট করে তোমার মতামত জানাবা।